উফ, এবার ছাড়ো না আমাকে, আর কতক্ষণ? ভালো লাগছে না তো। সারাদিন কি এসব করতে ভালো লাগে নাকি? তোমার ভালো না লাগলে আমি কি করতে পারি? আমার তো ভালো লাগে, তাই আমি নিজের ভালো লাগাকেই সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। বিয়ের আগে তো অনেক তালবাহানা দেখাতে, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর তুমি আমাকে কোনো প্রকার তালবাহানা দেখাতে পারবে না। হ্যাঁ, সেটাই তো পেয়েছো। এখন তো আমাকে আমার সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমাকে সময় দিতে হয়। সামনে এক্সাম আছে, কোথায় তুমি নিজে পড়াশোনা করবে আর আমাকেও পড়াশোনা করতে দেবে? সেটা না করে তুমি সারাক্ষণ শুধু নিজের বউকে আদর করা নিয়ে ব্যস্ত থাকো। বউটা আমার বউয়ের সঙ্গে কি করব না করব সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই এই ব্যাপারে আমি কারোর কোনো মতামত গ্রহণ করব না। আমার বউকে আমি আদর করলে সেটা যদি তোমার দেখতে খারাপ লাগে, তাহলে তুমি তোমার নিজের চোখ দুইটা বন্ধ করে রাখতে পারো। তাহলে ছাড়ছো না কেন আমাকে? আমাকে ছেড়ে দাও, আমি রান্নাঘরে গিয়ে রান্না করি। রান্নার সময় হয়ে গেছে, তবুও তুমি আমাকে এখান থেকে যেতে দিচ্ছ না। তুমি চলে যাও, আমি তো তোমাকে ধরে রাখিনি, শুধু আমার রাঙাপড়ি বউটাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমার এত সুন্দর বউটাকে দিয়ে আমি রান্না করাবো? কখনোই না। বাড়িতে অনেকগুলো কাজের লোক আছে, তারা রান্না বান্না আর সব কাজ করে নেবে। আমার বউ শুধু সারাদিন আমাকে সময় দেবে। এই বলে নীল নেহাকে টান দিয়ে আবারও নিজের কাছে টেনে নেয় আর আদর করতে থাকে। তখনই ড্রয়িং রুম থেকে নীলের বাবা নেহাকে ডাকতে থাকে। বৌমা, আমার না তোমার হাতের চা খেতে খুব ইচ্ছে করছে, আমাকে 1 কাপ চা বানিয়ে দেবে? হ্যাঁ বাবা, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এখন আমাকে ছেড়ে দাও, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। বাবা, তাই এইভাবে বসে আছেন আমার হাতে চা খাবেন বলে? তুমি কি খারাপ করবে সেটা আগে বলো শুনি, তারপর তোমাকে ছাড়বো কি ছাড়বো না, তারপর তোমাকে ছাড়বো কি ছাড়বো না সেটা ভেবে দেখবো। আর আব্বুর দিকটা আমি দেখে নিচ্ছি, আব্বুকে আমি বলে দিচ্ছি আম্মুকে দিয়ে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিতে। তোমাকে তো আমি কোনোভাবেই ছাড়ছি না, তোমাকে এখন আমি মন ভরে আদর করব। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তবে তোমাকে দেখাচ্ছি আমি। এই বলে নেহা নীলের ঠোঁটে ঠাস করে একটা কামড় বসিয়ে দিল আর নীল ব্যথায় কুকড়ে উঠে নেহাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। আর ততক্ষণে নেহা নিজের শাড়ি ঠিক করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। নেহার এভাবে চলে যাওয়া দেখে নীল পেছন থেকে বলতে থাকে, ঠিক আছে, এবার যাচ্ছ যাও, কিন্তু রাতে কি করবে? রাতে তো সেই ঘুরে ফিরে তোমাকে আমার কাছেই আসতে হবে, তখন দেখবো আমি তুমি কি করতে পারো। আরে রাতে তো আমি তোমার কাছে আসবই না, আমি তো আম্মুর রুমে ঘুমিয়ে পড়বো। তাহলে তুমি আমাকে পাবে কোথায় সেটা আমাকে বলো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। তুমি কিভাবে আজ আম্মুর রুমে ঘুমাতে পারো সেটা আমিও দেখে নিব। নেহা তখন নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল সোজা রান্নাঘরে। রান্নাবান্না শেষ হলে সবে একসঙ্গে মিলে রাতের খাবার খেয়ে নিল, তারপর যে যার রুমে চলে গেল। অপরদিকে নেহা রান্না করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে তারপর তার শাশুড়ি মায়ের রুমে চলে গেল। সেটা দেখে তার শাশুড়ি মা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নেহা, কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি হঠাৎ আমার রুমে কেন? না মানে আসলে আম্মু, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই ভাবছিলাম আমি আপনার সঙ্গে এই রুমে ঘুমাবো, যদি আপনার কোনো সমস্যা না হয় তো। না, তুমি আমার সঙ্গে ঘুমোলে আমার কেন কোনো সমস্যা থাকতে যাবে? আমার কোনো সমস্যা নেই, তবে নীল তো বাড়িতে রয়েছে। তোমার কোনো সমস্যা থাকলে তুমি সেটা তার সঙ্গে শেয়ার করতে পারো। সে তোমার হাজবেন্ড, তোমার সব সমস্যার সমাধান করার জন্য সেই রয়েছে। আম্মু, বিষয়টা আসলে সেরকম নয়। আমি আপনার ছেলেকে বলেছিলাম, আপনার ছেলে বলেছে তার নিজেরই নাকি মাথা ব্যথা করছে, তাই আমি আর তাকে বিরক্ত না করে আপনার রুমে চলে এসেছি। এখন যদি এখানে একসাথে আপনি নিজেও বিরক্ত করেন, তাহলে কি বলবো, আমি চলে যাই তাহলে। আরে না, সেরকম হতে যাবে কেন? আমার কোনো সমস্যা নেই, তুমি আমার সঙ্গে নিশ্চিন্তে ঘুমাতে পারো। আলমারিতে কম্বল রাখা আছে, ওখান থেকে একটা নিয়ে এসো। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ আলমারি থেকে কম্বল নিয়ে এসে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ নেহার ঘুম ভেঙে যায়, কেউ একজন তার বুকের ওপর হাত বুলাচ্ছে। সে তো লজ্জে একদম গফে যাচ্ছে। তার শাশুড়ি মা তো তার সঙ্গে ঘুমিয়েছে, তবে কি তার শাশুড়ি মা তার সঙ্গে এরকম করছে? সে আধঘুম চোখে তার শাশুড়ি মায়ের
হাত মনে করে হাতটা সরিয়ে দিল। তারপর আবার ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পরক্ষণে আবার সেই হাত তার বুকের উপর চলে আসে। তখন সে ঘুম থেকে উঠে বসে আর রুমের লাইট অন করতেই তো তার চক্ষু চড়ক গাছ। তার পাশে নীল শুয়ে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাই সে নীলকে বলে, আরে নীল, তুমি এখানে আসলে কখন? এখানে তো আম্মু ঘুমিয়েছিলেন। আম্মু কোথায় গেলেন? আম্মুকে আমি আমাদের রুমে পাঠিয়ে দিয়েছি। তুমি কেমন বউ বলো তো? একটু দুষ্টুমি ফাইজলামি করেছি, তাই বলে তোমাকে আম্মুর রুমে চলে আসতে হবে? তুমি ঘুমিয়ে যাওয়ার পর আম্মু নিজেই আমার রুমে চলে গেল আর আমাকে এখানে পাঠিয়ে দিল। তোমার জন্য তো দেখছি কোথাও গিয়ে আমার শান্তি নেই। এখানে পর্যন্ত চলে এসেছো, বেশ ভালো কথা। তবে চুপচাপ এখানে শুয়ে থেকে ঘুমিয়ে পড়ো। আমার সঙ্গে একদম ইয়ার্কি ফাজলামো করতে আসবে না। আমি ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। আরে বউ, এটা কেমন করে হয় বলো? তুমি আমার বিয়ে করা নতুন বউ, তোমার সঙ্গে যদি একটু রোম্যান্স না করি তাহলে কি চলে বলো? 10টা না 5টা না একটা মাত্র বউ আমার, আর তার সঙ্গে একটু রোম্যান্স না করলে ভালো লাগে না। এখন কথা না বাড়িয়ে আমার কাছে চলে আসো দেখি। এই না, একদমই নয়। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, ভালো হবে না বললাম। কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বললেই হলো? তুমি আমাকে বললে আর আমি এখান থেকে চলে যাব? একদমই নয়। আম্মুকে আমি আমাদের রুমে রেখে এসেছি, আর তোমার কাছে আমি এসেছি শুধু তোমার সঙ্গে একটু রোম্যান্স করব বলে। আর এখন তুমি কি না আমাকে বলছো এখান থেকে চলে যেতে? সেটা তুমি ভাবলে কি করে? এই কথা বলে নীল নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর তাকে ভালোবাসার আলিঙ্গন করতে থাকে। প্রথমে নেহা নীলকে অনেকবার থামানোর চেষ্টা করে, কিন্তু নীলের ভালোবাসার কাছে সেই সব কিছুই না। তাই সে নিজেই নীলের সঙ্গে রেসপন্স করতে থাকে, আর মুহূর্তের মধ্যেই দুজন ভালোবাসার অতল সমুদ্রে ডুবে যেতে থাকে। এভাবে প্রায় চলে গেল ঘন্টাখানিক সময়। তারপর দুজন দুজনকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নেহা সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। এমন সময় শাশুড়ি মা সেখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার বৌমা, তুমি না বলেছিলে তোমার শরীর খারাপ? তাহলে সকালবেলা তুমি রান্নাঘরে আসতে গেলে কেন? আমি তো নিজেই সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিতাম। তাহলে আর কষ্ট করে তোমার এখানে আসার কি দরকার ছিল? না মানে আসলে আম্মুর শরীরটা সন্ধ্যা রাতে খারাপ লাগছিল, কিন্তু এখন একটু ভালো লাগছে। তাই ভাবলাম আজকে যেহেতু বাসায় আছি তাই আমি নিজেই ব্রেকফাস্ট তৈরি করে নিই। তাছাড়া এমনিতে তো আর আমার রান্নাঘরে আসার সুযোগ হয়ে ওঠে না। ইভেন আপনি আমাকে কখনোই রান্নাঘরে আসতে দেন না। তাই আজকে যখন একটু সুযোগ পেলাম তাই সবার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করলাম। আপনি টেবিলে বসুন আর সবাইকে টেবিলে ডেকে নিন। আমি খাবার রেডি করে টেবিলে নিয়ে আসছি। তখন নীলের আম্মু সেখান থেকে চলে গেল আর সবাইকে ডেকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসলো। সবাই একসঙ্গে বসে ব্রেকফাস্ট খেয়ে নিল। আর তখনই নীলের আম্মু নীলকে বলল, নীল, বলছি কি শোন, তোদের তো বিয়ে হয়েছে এই কদিন হলো, এর মধ্যে তো আর তোদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আজ যেহেতু শুক্রবার তোদের দুজনেরই ছুটি আছে, তাই বলছিলাম কি আজ দুজনে একটু বাইরে থেকে ঘুরে আয়, তাহলে তোদের ভালো লাগবে আর সময়টাও কেটে যাবে। আরে আম্মু, এসব আপনি কি বলছেন? এখন একদম ঘুরতে যাওয়া যাবে না। সামনে ফাইনাল ইয়ারের এক্সাম, তাই দুজনকে পড়াশোনা করতে হবে। তাছাড়া আব্বুও তো আজকে বাসায় আছে, চাইলে আপনারা দুজনে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। আমি বাসার দিকটা সামলে নেব। হ্যাঁ, মনে হয় একদম ঠিক কথাই বলছে। এই তো কদিন পরে আমাদের ফাইনাল ইয়ারের এক্সাম, এখন কোথাও ঘুরতে যাওয়া যাবে না। তাছাড়া ফাইনাল ইয়ারের এক্সামের পরেই তো আমরা বেশ কিছুদিন ছুটি পাচ্ছি, তখন বাইরে থেকে ঘুরে আসব। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। এখন তাহলে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সামনে যেহেতু এক্সাম আছে, তাই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। আর একটা কথা কিন্তু দুজনেই মাথায় রাখবি, এক্সামের পর কিন্তু তোদের দুজনকেই আমার অফিসে জয়েন করতে হবে। আমি কিন্তু আর এখন অফিসের দায়িত্ব নিতে পারছি না। আমার বয়স হয়েছে, এবার আমাকে বিশ্রাম নিতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার ছেলেটা সবেমাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, সেই সঙ্গে আমার বৌমাও। ওরা বিয়ে করেছে এই তো সবে কয়েকদিন হলো।
এখন তো নিজেদেরকে সময় দেওয়ার কথা, আর সেখানে তুমি কিনা বলছো ওরা তোমার বিজনেস দেখাশোনা করবে। আমি এটার পক্ষে নই। আম্মু, এই বিষয়টা নিয়ে আপাতত আমরা কোনো কথা না বলে আসলে আগে এক্সাম দেই, তারপর দেখা যাক কি হয়। তাছাড়া আপনার ছেলে তো ব্যবসা নয়, অন্য কিছু করতে চায়। ও অন্য কিছু করতে চায় বলেই কি আমাকে ওকে অন্য কিছু করতে দিতে হবে? আমি ওরে অন্য কিছু করতে দিব না, এটাই আমার শেষ কথা। তাছাড়া আমার ব্যবসার সহায় সম্পত্তি যা কিছু আছে তার একমাত্র মালিক সে। তাকে কেন অন্য কিছু করতে হবে? সে আমার ব্যবসার দেখাশোনা করবে, এটাই আমার শেষ কথা। আমি কিন্তু এরপর আর কোনো কথাই শুনতে চাই না, আর আমাকে যেন এই বিষয়ে অন্য কোনো কথা শুনতে না হয়। ঠিক আছে ঠিক আছে, সেটার সময় ঠিক আছে ঠিক আছে, সেটার সময় হলে দেখা যাবে। এখন আপাতত আমরা এই বিষয়ে কোনো আলোচনা না করি, সেটাই আমাদের জন্য মঙ্গলজনক। আর নেহা, তুমি খেয়ে একেবারে রুমে এসো, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। তখন কেউই আর কোনো কথা না বলে চুপচাপ সকালের নাস্তা শেষ করে নিজেদের রুমে চলে গেল। এদিকে নেহা টেবিলের জিনিসপত্র সব গুছিয়ে রেখেও রুমে চলে গেল। কি ব্যাপার, কি হয়েছে? তুমি সবার সামনে এইভাবেই আমাকে রুমে ডাকলে কেন? ওরে বাপরে, তুমি আমার বিয়ে করা বউ, আমি যে কোনো সময় তোমাকে আমার রুমে ডাকতে পারি, এতে আবার এত অবাক হওয়ার কি আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। এখন তুমি আমাকে এইটা বলো যে তুমি কেন আমাকে এত তাড়াতাড়ি রুমে আসতে বলেছো? আজ শুক্রবার, ভাবছি ব্রেকফাস্ট যেহেতু আমি করেছি, তাই দুপুরের খাবারটাও সবার জন্য আমি নিজের হাতে তৈরি করব। তাই নাকি? আচ্ছা, তাহলে তুমি আমার জন্য একটু গরুর মাংসের চুই ঝাল রান্না করবে। তোমার হাতের গরুর মাংসের চুই ঝালের কিন্তু হেভি টেস্ট। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে না হয় আমি করে দেব, কিন্তু তুমি আমাকে ডেকেছো কেন সেটা তো আগে বলো, আমি শুনি। নীল তখন নেহাকে নিজের পাশে বসালো আর তারপর আস্তে আস্তে নেহাকে বলে, নেহা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। দেখো, আমরা দুজনেই তো ভালোবেসে বিয়ে করেছি, আর আমাদের দুই ফ্যামিলি মেনেও নিয়েছে। এখন তো আর আমাদের কোনো সমস্যা নাই। তবে আমার না একটা ইচ্ছে আছে, তুমি কি আমার ইচ্ছেটা পূরণ করবে? তুমি আমার স্বামী, আর তোমার কোনো ইচ্ছা হবে সেটা আমি পূরণ করার চেষ্টা করব না, এমনটা হতে পারে না। কি বলো না তোমার ইচ্ছে? নেহা, আমার না বাবা ডাক শোনার অনেক ইচ্ছে। তুমি কি আমার এই ইচ্ছেটা পূরণ করবে? দেখো, আমি বলি কি, আমাদের তো ফাইনাল ইয়ারের এক্সামের আর মাত্র 1.5 মাস বাকি আছে। আমরা এখন থেকে ট্রাই করতে থাকি, তারপর এক্সাম শেষ হলে আমরা হানিমুনে যাব, আর সেখান থেকে এসেই বাবার বিজনেসে জয়েন করব। এদিকে দেখতে দেখতে আমাদের সংসারে ছোট্ট একটা পুচকু এসে পড়বে, আমাদের সংসারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। তোমার কথায় আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না, কারণ আমি এক্ষুনি বাচ্চা কাচ্চা নিতে চাইছি না। যেহেতু আমাদের বিয়েটা ভালোবেসে হয়েছে আর আমাদের ফ্যামিলি মেনেও নিয়েছে, তাই তো আমাদের বাচ্চা কাচ্চা নামার এত তারা কিসের বলো? আমরা আমাদের দুজনকে একটু সময় দেই। দেখো, সময়টা পেরিয়ে গেলে সেটা তো আর কখনো ফিরে আসবে না। হ্যাঁ, সেটা তো আমিও খুব ভালো করেই জানি। এখন সময় আমাদের দুজনের নিজেদেরকে সময় দেওয়া। এই সময়টা আমাদের লাইফে আর কখনোই ফিরে আসবে না, সেই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। কিন্তু তার বড় আমার না বাবা ডাক শুনতে খুব ইচ্ছে করে। ওরে বাবারে, আমার বাবুটা বলে কি? এই তো নিজেই এখনো নিজের খাবারটা নিজের হাতে খেতে পারো না, সেটা অন্যকে খাইয়ে দিতে হয়, আর এক্ষুনি বাবা ডাক শুনতে ইচ্ছে করে। বাবু হলে তো বাবুর ডাইপার চেঞ্জ করতে হবে, তখন কি করবে তুমি? ওইসব কাজ আমাকে দিয়ে হবে না, সেটা তো তুমি ভালো করেই জানো, কারণ আমি নিজের কাপড় চোপড়গুলো ওয়াশ করতে পারি না, আর সেখানে বাবুর ডায়াপার চেঞ্জ করা, এটা তো আমার পক্ষে একদমই অসম্ভব। আচ্ছা যাই হোক, বাদ দাও, এসব প্রসঙ্গ নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন তোমাকে আমি কেন ডেকে এনেছি জানো? হ্যাঁ, আমি তো সেই আধ ঘন্টা ধরে তোমাকে একটাই প্রশ্ন করছি, তুমি এখন আমাকে কেন রুমে ডেকে এনেছো? কি বলতে চাও বলো আমাকে। আমি সবার জন্য দুপুরের খাবার রান্না করব। তাছাড়া তুমি নিজেই তো বললে তোমার গরুর মাংসের চুই ঝাল খেতে ইচ্ছে করছে, তাই আমি সেটাও রান্না করব। নেহা কথাগুলো বলছিল, অপরদিকে নীল বিছানা থেকে উঠে গিয়ে রুমের দরজাটা আটকে দিল। সেটা দেখে নেহা বলতে থাকে, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি রুমের দরজা কেন বন্ধ করলে? এই দিনে দুপুরে তোমার আবার কোন ভীমরতি ধরেছে সেটা আমাকে বলো শুনি। আমাকে আবার ভীমরতি ধরতে যাবে কেন? আমার কোনো ভীমরতি হয়নি, আসলে তোমাকে একটু আদর করতে মন চাইছে,
তাই এভাবে ডাকলাম। তা না হলে তো তুমি এখন রুমে আসতে না, রান্নাঘরেই থেকে যেতে। এই একদম না, এখন একদমই এসব হবে না। আমাকে রান্না করে কাজ করতে হবে, অনেক কাজ পড়ে আছে। তুমি এখন চুপচাপ রুমে বসে থাকো, আর না হলে পড়াশোনা করো। আমাকে একদমই বিরক্ত করবে না। এখন তুমি যাই কিছু বলো না কেন, আমি তোমাকে মোটেও সময় দেব না। এই কথা বলে নেহার রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাওয়াটাও এতটা সহজ নয়। নীল পিছন থেকে নেহার হাত ধরে ফেলে আর একটানে নিজের কাছে নিয়ে যায়, আর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর ইচ্ছে মতো কিস করতে থাকে। নীল নেহার দুই ঠোঁটে এমনভাবে কিস করছিল, নেহার জন্য একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তাই নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু নীল তো নেহাকে কোনোভাবেই ছাড়ছিল না। সে নেহাকে পাগলের মতো কিস করে যাচ্ছিল। এদিকে নেহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। প্রায় 3 মিনিট পর নীল নেহাকে ছেড়ে বিছানায় শুইয়ে দেয়, আর নেহা তো একদম গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আরে এসব কি শুরু করেছো তুমি? আরে এসব কি শুরু করেছো তুমি? তোমার কি মাথার সমস্যা হয়েছে নাকি? তুমি যা শুরু করেছো তাতে তো একদম আমার মরে যাওয়ার উপক্রম। এইভাবে কেউ কাউকে কিস করে, এটা আমি জীবনে এই প্রথম দেখলাম। ও মা, তাই নাকি? তাহলে তো আমার মনে হচ্ছে এর আগে তুমি আরো অনেক জনের আদর খেয়ে এসেছো। কিভাবে বউকে আদর করতে হয় সেটা তুমি খুব ভালো করেই জানো, তাই নাকি? কি বললে তুমি? আমি অনেকজনের আদর খেয়ে এসেছি? সেই স্কুল লাইফ থেকে তোমার সঙ্গে প্রেম করে আসছি, আর এখন কিনা তুমি আমাকে এইসব কথা বলছো? এই কথাগুলো আমি জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আশা করিনি। যাই হোক, বলেছো, ভালো করেছো। আমি যখন অনেকজনের সঙ্গে রোম্যান্স করে এসেছি, তাহলে আর তোমার সঙ্গে কেন বিছানায় যাব? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে কিছুদিনের মধ্যেই মুক্তি দিয়ে সারা জীবনের জন্য, আর আগামীকাল সকালে আমি এই বাসা ছেড়ে বের হচ্ছি, আর কখনোই এই বাড়িতে ফিরবো না। এই কথা বলে নেহা নীলকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিজের শাড়ি ঠিক করে রান্নাঘরে চলে যায়, আর তারপর সবার জন্য দুপুরের খাবার তৈরি করে। এদিকে সবাই যখন একসঙ্গে ডাইনিং টেবিলে দুপুরের খাবার খাওয়ার জন্য বসে, তখন নেহা সবাইকে খাবার দেয়, কিন্তু নীলের পাতে কোনো খাবার দেয় না। এটা দেখে তার শাশুড়ি মা তাকে প্রশ্ন করে, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাদের সবাইকে খাবার দিয়েছো আর নিজের প্লেটেও খাবার নিয়েছো, কিন্তু নীলকে তুমি কোনো খাবার দিচ্ছ না কেন? আমি আপনার ছেলেকে কোনো খাবার দিতে পারবো না, আর কেন দিতে পারবো না সেটা আপনার ছেলে খুব ভালো করেই জানে, তাই আমি সেটা এখানে প্রকাশ করতে চাইছি না। কি হয়েছে? তুই আবার বৌমাকে কি বললি, যার কারণে বৌমা এভাবে রেগে গিয়েছে আর তোকে খাবার পর্যন্ত দিচ্ছে না? কি হয়েছে বল আমাকে। না আম্মু, সেরকম কিছুই হয়নি। আসলে একটু রাগ অভিমান হয়েছে, কোনো ব্যাপার না। আমি নিজেই নিজের খাবারটা খেয়ে নিয়েছি, আর এসব ব্যাপারে তোমাদের মাথা ঘামাতে হবে না। সেরকম সিরিয়াস কিছু হয়নি, ভাববার কিছু নেই। এই বলে নীল নিজের খাবারটা খেয়ে নিজের রুমে চলে গেল। এদিকে নেহা 3:30 একবারও রুমে আসলো না। অনেকটা সময় বাগানে কাটিয়েছে, আর তারপর বাইরে কোথাও একটা গিয়েছিল। আসতে পেরে রাত 10টার মতো বেজে গেল। এটা দেখে শাশুড়ি মায়ের মনে একটু সন্দেহ হয়, তাই তিনি নেহাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বৌমা, তোমাদের মধ্যে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি দুপুরে নীলকে খাবার দিলে না, আর তারপর থেকে তোমাকে নীলের আশেপাশেও দেখছি না। কি হয়েছে তোমাদের মধ্যে, একটু বলবে আমাকে? এখন আবার রাত 10টা বাজে, তুমি বাসায় ফিরলে। তোমাকে তো কখনো আমি একা একা কোথাও যেতে দেখিনি। কি হয়েছে বলো না আমাকে। আমু, সেরকম কোনো ব্যাপার নয়, এত চিন্তা করার কিছুই নেই। আপনার ছেলে তো আর ছোট বাচ্চা নয় যে তাকে আমার সব সময় সব কিছু করে দিতে হবে। তাছাড়া আমিও এতটাও ছোট নয় যে আমি বাইরে একা একা কোথাও যেতে পারি না। আর আপনারা যদি আমার সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, তাহলে আমি সেটা মেনেও নিতে পারি না, কারণ আমি এখন অ্যাডাল্ট। আমার যথেষ্ট বয়স হয়েছে নিজের ব্যাপারে নিজে চিন্তা করার। দেখো বৌমা, আমি কিন্তু সেই ব্যাপারে তোমাকে কিছুই বলিনি, আর সেই ব্যাপারে আমার তোমাকে কোনো কিছু বলার ইচ্ছে পর্যন্ত নেই। কিন্তু তুমি যা করছো সেই সব কিছু আমার সন্দেহই লাগছে। আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে। তুমি বলো আমাকে, কি হয়েছে তোমাদের মধ্যে?
নেহা তখন নিজের শাশুড়ি মাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। তার শাশুড়ি মা মনে মনে কিছুটা আন্দাজ করতে পেরেছেন তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে, কিন্তু কি ঝামেলা হয়েছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। আর বুঝবেনই বা কি করে? ছেলে মেয়েদের এখন সময় হয়েছে, ছেলে মেয়েদের এখন বয়স হয়েছে, তাদের এখন নিজেদের চিন্তা করার মতো অবস্থা তৈরি হয়েছে। কিন্তু তাদের দুজনের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা কোনো একটা প্রবলেমে পড়েছে, কিন্তু তারা যদি সেটা বড়দের সাথে খুলে না বলে তাহলে সেটা বড়রা বুঝবে কি করে? যাই হোক, এ বিষয়ে আর কোনো কথা না বলে চলুন মূল গল্পে ফিরে আসা যাক। নেহা রুমে এসে দরজাটা বন্ধ করে দিল। নীল ততক্ষণে নেহার জন্য অপেক্ষা করছিল। নীল নেহাকে রুমে প্রবেশ করতে দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার নেহা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তোমার ফোনে আমি কতবার ফোন করেছি, তোমার ফোন বারবার সুইচ অফ বলছিল। কোথায় গিয়েছিলে তুমি? আমি যেখানেই যাই না কেন আমি মনে করি এই ব্যাপারে আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দিব না। নিচে তোমার আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ওনাকে কোনো উত্তর না দিয়ে এ পর্যন্ত চলে এসেছি। আর আশা করছি তোমাকেও কোনো কৈফিয়ত দেব না। তোমার যদি আমার কাছ থেকে কৈফিয়ত নেওয়ার ইচ্ছে থাকে তাহলে সেই ইচ্ছেটা নিজের মুখের মধ্যেই খবর দিয়ে দাও। আরে নেহা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো আমাকে। আমি তো ওই কথাটা শুধু মজা করে তোমাকে বলেছি। আর তুমি এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছ? আমি সিরিয়াসলি তোমাকে কথাটা বলিনি, প্লিজ বিলিভ মি। নেহা তখন নীলের কথার কোনো উত্তর না দিয়ে আলমারি থেকে একটা চাদর নিয়ে ফ্লোরে বিছানা করলো, আর বিছানা থেকে একটা বালিশ নিয়ে এসে ফ্লোরে গিয়ে শুয়ে পড়লো। এটা দেখে নীল তার পাশে গিয়ে বসলো আর তাকে বলল, প্লিজ নেহা, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি আমার সঙ্গে কথা না বলে থাকলে আমার খুব কষ্ট লাগে। আর তুমি ফ্লোরে কেন বিছানা করেছো? তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি বিছানায় গিয়ে ঘুমাও, প্রয়োজন হলে আমি নিচে ঘুমাবো। সেটার কোনো প্রয়োজন হবে না, এটা তোমার বাড়ি, এখানে সব কিছুর ওপর তোমার অধিকার রয়েছে, আমার কোনো অধিকার নেই। তাই আমি নিচেই ঘুমাবো আর তুমি খাটে ঘুমাও। নেহা প্লিজ, তুমি এভাবে বলো না, তোমার ঠান্ডায় খুবই প্রবলেম হবে। তুমি খাটে গিয়ে ঘুমাও। তোমার যদি আমার সঙ্গে ঘুমাতে ইচ্ছে নাই করে তাহলে আমি নিচে ঘুমাচ্ছি, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার কষ্ট আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। আর করতে হবেও না, কারণ আমি এই বাড়িতে বেশি দিন থাকছি না। আমি আগামীকাল সকাল হলেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের জন্য। আর তোমাকে আমি খুব দ্রুত মুক্তি দিয়ে দিব। আমি একটু আগে উকিলের সঙ্গে কথা বলে এসেছি, যত দ্রুত সম্ভব তোমাকে ডিভোর্স দিয়ে দেব আর তোমাকে সারা জীবনের জন্য মুক্ত করে দেব, কোনো প্রবলেম হবে না। নেহা প্লিজ এরকম করো না, আমি তোমাকে ভালোবাসি, আর প্রচণ্ড রকমের ভালোবাসি তোমাকে। আমি খুব বেশি ভালোবাসি বলেই তো আমি তোমাকে বিয়ে করেছি, যাতে আমরা দুজনে সারা জীবন একসঙ্গে থাকতে পারি। আর আমাদের ভালোবাসা যেন কখনোই মিথ্যে না হয়। প্লিজ তুমি এরকমটা করো না আমার সঙ্গে, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ নেহা। এভাবে নীল নেহাকে আকুতি করছিল, কিন্তু নেহা তো তার কোনো কথাই শুনল না। নেহা চুপচাপ ওপাশ ফিরে শুয়ে পড়লো আর ঘুমিয়ে গেল। নীল বেচারি তখন আর কোনো উপায়ন্তর না দেখে নিজেও ঘুমিয়ে পড়লো নেহার পাশে। কিন্তু মাঝরাতে যখন নেহার ঘুম ভাঙলো তখনই নেহা চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলে নিল। আরে নেহা, তুমি এরকম কেন করছো? এখন রাত প্রায় 1:30টার মতো বাজে, সবাই ঘুমিয়ে আছে, আর মাঝরাত্রিরে এভাবে কেউ চেঁচামেচি করে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি তোমার এখান থেকে। তোমাকে কোনো বিরক্ত করব না, কিন্তু প্লিজ তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এভাবে চেঁচামেচি করো না, সবাই ভুল ভাববে। তোকে তো আমি আগেই বলেছিলাম তুই আমার সঙ্গে এরকমটা করিস না, কিন্তু তুই কেন করেছিস আমার সঙ্গে এরকমটা? তুই তো খুব ভালো করেই জানিস আমি যখন যেটা বলি তখন আমি সেটাই করি। আমি কারোর কোনো কথাই শুনি না। আর তোকে যখন আমি বললাম তুই আমার সাথে ঘুমাবি না, তারপরও কেন তুই আমার কথা না শুনে এখানে এসে ঘুমালি? নেহা প্লিজ তুমি আস্তে কথা বলো, বাবা মা ঘুমাচ্ছে, তারা এসব কথা জানতে পারলে খুব কষ্ট পাবে। দেখো, প্রথমত আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি, আর এখন যদি সবাই জানে আমাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছে, তখন সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। আর তুমি কি চাও এটা হোক? না, আমি এটা কখনোই চাইনি, কিন্তু তুই যা করেছিস এরপর আর এটা না বলে কোনো উপায় নেই, কারণ তুই আমাকে বদনাম করেছিস। এটা আমি তোর কাছ থেকে কখনোই আশা করিনি। তোকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করে তোকে বিয়ে করেছিলাম,
কিন্তু তার পরিণাম এই হবে এটা তো আমি কল্পনাও করিনি। নেহা প্লিজ বিলিভ মি, আমি সত্যি করে এটা বলিনি। আমি তোমার সঙ্গে মজা করছিলাম, তাই তো এটা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও না, আর কখনোই আমি তোমাকে এ ব্যাপারে কোনো কথাই বলবো না। প্লিজ নেহা, আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসি তো আমি তোমায়, এইটুকু মজা আমি তোমার সঙ্গে করতে পারি না? না পারিস না, কারণ এটাকে মজা বলে না। তুই আমাকে অপমান করেছিস, আমাকে খারাপ কথা বলেছিস, এটা মজার মধ্যে পড়ে না। তুই যে অপরাধ করেছিস সেটা ক্ষমার অযোগ্য, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। নেহার এই কথা শুনে নীল তো একদম বাচ্চা ছেলেদের মতো কান্না করতে থাকে, কিন্তু নেহা সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে নেহা বইপত্র হাতে নিয়ে বাসা থেকে বের হচ্ছিল। এমন সময় তার শাশুড়িমা পিছন থেকে বলতে থাকে, কি ব্যাপার বৌমা, কি হয়েছে তোমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল থেকে তুমি মুখ গোমড়া করে আছো, আর এখন তুমি নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যাচ্ছ। এই বাড়িতে আসার পর তো কখনো তোমার এরকম হয়নি। কই আম্মু, আমার কিছুই হয়নি, আমি একদমই ঠিক আছি। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আর আমার এখন খেতে ইচ্ছে করছে না, তাছাড়া আমার কাছে টাকা আছে, ক্ষুধা পেলে বাইরে থেকে খেয়ে নেব। আপনি আপনার ছেলেকে খাইয়ে দিন। এরপর আর তার শাশুড়িমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর নীল রেডি হয়ে নিচে আসে, আর ব্রেকফাস্ট টেবিলে নেহাকে দেখতে না পেয়ে সে তার আম্মুকে প্রশ্ন করে, কি ব্যাপার আম্মু, নেহা কোথায় দেখতে পাচ্ছি না কেন? কি ব্যাপার আম্মু, নেহা কোথায় দেখতে পাচ্ছি না কেন? সে তো অনেকক্ষণ হলো নিচে এসেছিল। সেটা আমি কি করে বলবো বলো? আমি তো নেহাকে কাল থেকেই জিজ্ঞাসা করেছি কি হয়েছে আমাকে বলতে, কিন্তু মেয়েটা তো আমাকে কিছুই বলছে না। কিন্তু ওর চেহারা দেখে আমার মনে হয়েছিল তোর সঙ্গে হয়তো কোনো ঝামেলা করেছে। এবার তুই আমাকে বল যে তুই কি করেছিস মেয়েটাকে। আম্মু আসলে সেই রকম কোনো ব্যাপার নয়, আমি ছোট্ট একটা কথা বলেছিলাম, কিন্তু এটার জেদ করবে না আমি বুঝতে পারিনি। কিন্তু কথাটা তোমার সঙ্গে বলার মতো নয়, যেটা আমাদের দুজনের মধ্যেই থাকার মতো। তার জন্য মেয়েটা এভাবে চ্যাট করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই নাস্তা করে নে, তারপর ভার্সিটিতে চলে যা। সেখানে গিয়ে দেখ কি অবস্থা, দেখ নিজের কন্ট্রোলে আনতে পারিস কিনা। তা না হলে তো আমার কিছুই বলার নেই। নীল তখন তার আম্মুকে কিছু না বলে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে চলে গেল। সে কলেজে এসে দেখতে পেল নেহা ক্যাম্পাসে একা একা বসে আছে। তখন সে নেহার পাশে গিয়ে বসলো। নেহা তাকে দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে খেপে গেল আর বলতে থাকলো, তুমি এখানে কেন এসেছো? এখনই এখান থেকে চলে যাও, আমি তোমার ছায়াটা পর্যন্ত দেখতে চাই না। তোমাকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, আমার পেছন পেছন ঘুরঘুর করতে হবে না। নেহা, তুমি যা করছো তা কিন্তু এখন একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার বউ, আর আমি মজা করে তোমাকে এইটুকু কথা বলতে পারি না? তাহলে আমরা কিসের হাজব্যান্ড ওয়াইফ বলো আমাকে? হাজব্যান্ড ওয়াইফ আমরা ছিলাম, কিন্তু এখন আর থাকবো না। আমি তো তোমাকে বলেছি, আমি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, যত দ্রুত সম্ভব তোমাকে মুক্তি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তোমার সঙ্গে আমি পরে কথা বলে নেব। এখন ক্যান্টিনে চলো, আমিও নাস্তা করিনি, দুজন একসঙ্গে নাস্তা করে নেব। আমি ভার্সিটিতে এসেছি আরো আধা ঘন্টা আগে। আমি বাইরের রেস্টুরেন্ট থেকে নাস্তা করে তারপর এখানে এসেছি। তোমার ক্ষুধা থাকলে তুমি খেয়ে আসতে পারো। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি ভার্সিটিতে এমন কিছু করবে না যাতে ভার্সিটির কেউ তোমার আর আমার মধ্যেকার ঝামেলাটা বুঝতে পারে। যদি কেউ এ ব্যাপারে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে কিন্তু তোমার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, সেটা আমি তোমাকে বলে দিলাম। এভাবে কথা কাটাকাটি করছিল নীল আর নেহা। তখনই নেহার বান্ধবী রিমি সেখানে এসে উপস্থিত হয় আর তাদের এরকম বাগ বিতণ্ড দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি ব্যাপার? তোমরা দুজন এইভাবে তর্ক কেন করছো? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা ঝগড়া করে এসেছো। কি হয়েছে বলো শুনি। কিছুই হয়নি আমাদের, তুমি এখান থেকে চলে যাও। তোমার রাগ আমার উপর, তুমি ওর সঙ্গে কেন এরকম করছো? রিমি, আসলে আমাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হয়েছে। কাল আমি মজা করে নেহাকে একটা কথা বলেছিলাম, আর নেহা সেটা নিয়েই অভিমান করে বসে আছে। কাল থেকে আমার সঙ্গে কোনো কথাও বলছে না, আর খাবারও খাচ্ছে না। এটা কোনো কথা হলো নেহা?
আমি কিন্তু তোদের কাছ থেকে এরকম কিছু আশা করিনি। কোনোদিনও তোরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিস। কোথাও তোরা সবাইকে দেখাবি তোরা ভালোবেসে বিয়ে করে ভালো আছিস, আর তা না করে তোরা দুজনে ঝগড়া করছিস। তো আমি কি করব সেটা তুই নিজেই আমাকে বল না। এই ছেলে আমাকে বলে আমার নাকি চরিত্রের দোষ আছে, তো একে কি আমি সালাম করব নাকি? নেহা শোন, নীল ভাইয়া কোনোদিনও এই কাজটা করতে পারে না, সেটা আমি খুব ভালো করে জানি। তুই নীল ভাইকে ভুল জানতে পারিস, কিন্তু আমি খুব ভালো করে জানি। শোন, তোরা দুজনের মধ্যে যেটা হয়েছে সেটা মিটিয়ে নে, তাহলে সব চাইতে বেশি ভালো হবে। তোরা যদি এখন এই বিষয় নিয়ে ঝামেলা করিস আর তোদের মা বাবা এটা জানতে পারে, তাহলে তারা খুবই কষ্ট পাবেন। আর আমি এবং আমরা সবাই চাইবো তোদের মধ্যে কোনো ঝামেলা না হোক। তোরা ভালোবেসে বিয়ে করেছিস, আর ভালোবাসাই ভালো থাক। এক্স্যাক্টলি, এই কথাটাই আমি সেই কখন থেকে নেহাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু নেহা আমার এই কথাটা একদম শুনতে চাইছে না আর মানতেও চাইছে না। কিন্তু এখন আমি কি করব রিমি, তুই সেটাই আমাকে বলো না। আমি মুখ ফসকে না হয় একটা কথা বলে ফেলেছি, আর তার জন্য সরিও বলেছি, কিন্তু নেহা আমার সঙ্গে কোনো কথাই বলছে না। এভাবে কি হয় বলো? নেহা তখন তাদের কথার কোনো উত্তর না দিয়েই সেখান থেকে উঠে চলে গেল ক্লাসরুমে। এদিকে নেহার এভাবে চলে যাওয়া দেখে রিমি বলে, ভাইয়া, আমার মনে হয় আপনার বলার কথাতে নেহা একটু বেশি কষ্ট পেয়ে ফেলেছে। আপনি একটা কাজ করুন, এখন তার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই, তাকে তার মতো থাকতে দিন, দেখুন সে কি করে, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাসে যাওয়া যাক। অতঃপর সবাই ক্লাসরুমে চলে যায়। আর এইদিকে সেদিন ভার্সিটি ছুটি হলে নেহা ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা তার বাবার বাসায় চলে গেল। নীল ভার্সিটি থেকে বের হয়ে নেহাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। নেহার নাম্বারে ফোন দিল, কিন্তু তার নাম্বারও সুইচ অফ বলছিল। নীল কিছু ভেবে পাচ্ছিল না কি করবে। তখনই রিমি এসে সেখানে উপস্থিত হয়। নীলকে এরকম চিন্তিত দেখে রিমি জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল ভাইয়া, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে তোমাকে সকালবেলা বললাম না, এখন দেখো আমি ভার্সিটি থেকে বের হয়ে নেহাকে সারা ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু নেহাকে কোথাও খুঁজে পাইনি। সে কোথায় গিয়েছে আমি তো কিছুই জানি না। আমি তার নাম্বারে ফোন করছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। এখন আমি কি করব বলো আমাকে? তোমাকে কি বলবো, আমি তো নিজেই সেটা ভেবে পাচ্ছি না। আসলে নেহা কেন এমনটা করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নেহা কি চায় আর কেনই বা এমন করছে? এসব চিন্তা বাদ দাও, এখন তুমি আমাকে আগে এইটা বলো, নেহাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? এখন যদি আমি বাসায় একা একা যাই তাহলে আব্বু খুব বকাবকি করবে, এমনকি আমাকে বাসার ভিতর ঢুকতে দিবে কিনা সেই ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্য কোথাও তো যাওয়ার মতো জায়গা দেখছি না। আমার মনে হয় নেহা তার বাবা মায়ের বাসায় গিয়েছে। চলো আমিও তোমার সঙ্গে যাব, গিয়ে দেখি কি করা যায়। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথাই বলেছো নেহা, মনে হয় তার বাবার বাসায় গিয়েছে। চলো তুমি আর আমি দুজনেই ওখানে যাই, গিয়ে দেখি তারপর কি হয়। এই কথা বলে নীল আর রিমি দুজনে নেহাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে নেহা বাসে এসে পৌঁছাতেই তার মা বাসার দরজা খুলে আর তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুই হঠাৎ একা একা আমাদের বাসায় চলে আসলি? জামাই কোথায়? জামাইকে দেখছি না কেন? আমি বুঝতে পারছি না এটা আমার নিজের বাড়ি নাকি অন্য কিছু। এখানে আসতে হলেও আমার সঙ্গে কাউকে নিয়ে আসতে হবে? তুই এভাবে কেন কথা বলছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো শুধু তোর কাছে জিজ্ঞাসা করেছি জামাই কোথায়। জামাই তোর সঙ্গে আসেনি? না, আসেনি। ইনফ্যাক্ট আমি তাকে বলিনি যে আমি এখানে আসব। আমি ওর সঙ্গে ঝগড়া করেছি আর এখানে চলে এসেছি। আর আমি ওই বাড়িতে ফিরবো না, আমি এখানেই থাকবো। এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না যে তুই এমন পাগলের মতো প্রলেপ করছিস। আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে বিশ্রাম কর, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। নিজের মাথাটাকে ঠান্ডা কর, তারপর কি হয় সেটা দেখা যাবে। তখন নেহা তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। অপরদিকে নীল আর রিমি ততক্ষণে সেখানে এসে পৌঁছে গেছে। নীল দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেল টিপছিল। এমন সময় নেহার আম্মু এসে দরজা খুলল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি, তুমি কেমন আছো? আর তোমার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ আম্মু, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আম্মু,
একটা দরকারে এখানে এসেছি। নেহা কি এখানে এসেছে? হ্যাঁ, এই তো একটু আগে এসেছে। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা কি হয়েছে সেটা আমাকে বলো তো, শুনি আমি। ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিছুই বললো না। আমাকে মেজাজ দেখিয়ে এখান থেকে চলে গেল। আসলে আন্টি, ওদের দুজনের মধ্যে না ছোট্ট একটা কথা নিয়ে একটু ঝামেলা হয়েছে, কিন্তু আমি মনে করি স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকিটাকি হয়, কিন্তু তাই বলে নেহা এখন যেটা করছে সেটা কিন্তু একদমই বেশি হয়ে যাচ্ছে। নীল তাকে সরি বলেছে, তার কাছে ক্ষমা চেয়েছে, এরপর সে কেন এমন করছে? সেটা আমি কি করে বলবো বলো? আমি তো তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আমি তো এটাই জানতে পারলাম না তার কাছ থেকে যে আসলে কি হয়েছে। যাই হোক, তোমরা এসেছো, ভালোই হয়েছে। ভিতরে এসে বসো, আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি, তারপর নেহার সঙ্গে কথা বলার চেষ্টা করি। নীল রিমি দুজনেই ডাইনিং রুমে এসে বসলো। নীলের আম্মু তাদের দুজনের জন্য দুপুরের খাবারের আয়োজন করে এবং তাদের খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে নীল তার শাশুড়ি আম্মুকে বলে, আম্মু প্লিজ, আপনি একবার নেহার সঙ্গে কথা বলুন না, আর ওকে আমার সঙ্গে যেতে বলুন। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। সবাই তো খুব ভালো করেই জানেন আমি ওরে কতটা ভালোবাসি। ফাইজলামা করে আমি একটা কথা বলেছি, তার পরিণাম এমন হবে সেটা তো আমি কখনোই চিন্তা করিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আসলে আমার মেয়েটা ছেলেবেলা থেকেই অন্যরকম। কেউ তাকে কিছু বললেই রেগে যায় আর অভিমান করে বসে থাকে। তবে চিন্তা নেই, আমরা আছি তো। আর আমরা সবাই এটা খুব ভালো করেই জানি তুমি নেহাকে কতটা ভালোবাসো। তাই তুমি বলেছো, আমি দেখছি নেহার সঙ্গে কথা বলে। অতঃপর নেহার আম্মু নীল আর রিমিকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে নেহার রুমের দরজার সামনে দাঁড়িয়ে নেহাকে ডাকতে থাকে। এই নেহা, নেহা, কি হয়েছে তোর? তুই সেই তখন থেকে রুমের দরজা বন্ধ করে আছিস কেন? রুমের দরজাটা খোল, আমি একবার তোর সঙ্গে কথা বলতে চাই। কি বলবে বলো তুমি, আমি শুনছি। আরে আমি তোকে রুমের দরজা খুলতে বলেছি, আর তুই কি না আমাকে বলছিস রুমের বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলতে। তাড়াতাড়ি দরজা খোল, আমি তোর সঙ্গে কথা বলবো। তখন নেহা বিছানা থেকে নেমে রুমের দরজাটা খুলে দেয় আর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে আবার তার আম্মুকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, এইবার বলো তুমি আমাকে কি বলবে আর কি বলতে চাও। নেহার আম্মু তখন নেহাকে ঠেলে রুমের ভিতর প্রবেশ করতে করতে নেহাকে জিজ্ঞেস করে, তুমি তোমার শ্বশুরবাড়ি কখন ফিরছো সেটাই জানতে এলাম। আমি বুঝতে পারছি না তুমি আমার আপন মা নাকি সৎ মা, যেখানে আমি তোমাকে বললাম আমি আর ওই বাড়িতে ফিরবো না। আমি নীলের সঙ্গে ঝগড়া করে এখানে পার্মানেন্টলি চলে এসেছি, আর তারপরও তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন। আমি তো তোমাকে বলেছি আমি ওই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণটা কি সেটাও তুমি খুব ভালো করেই জানো। যখন আমরা নিষেধ করেছিলাম তখন তুমি আমাদের কোনো কথা শোনোনি। তুমি নিজের জেদকে বড় করে দেখে নীলকে বিয়ে করেছো, আর এখন কিনা তোমার মুখের কথায় সবকিছু শেষ হয়ে যাবে? এটা সম্ভব? নীল তোমাকে নিতে এসেছে, তুমি এক্ষুনি ওর সাথে তোমার শ্বশুরবাড়ি চলে যাবে। দেখো আম্মু, আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবার পরে আমাদের সকল সম্পত্তির উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে। তাই আমার এই বাড়িতে থাকার জন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু মা জননী, সেটা বলতে তো হবে। নীল তোমার স্বামী, আর সে তোমাকে নিতে এসেছে। এখন তো তোমাকে বাধ্য হয়েই ওর সঙ্গে চলে যেতে হবে। তাছাড়া তোমার আব্বু যদি জানতে পারে তুমি নীলের সঙ্গে ঝগড়া করেছো আর ঝগড়া করে এখানে চলে এসেছো, তাহলে কিন্তু তোমার আব্বু এই বিষয়টা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। আম্মু প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এখন আর এই মুহূর্তে তুমি আমার রুম থেকে বের হয়ে চলে যাও। আমাকে একা থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। কেন তুমি খারাপ কিছু করতে যাবে বলো? আমি তোমার সঙ্গে কি এমন করেছি যার জন্য তুমি আমার সঙ্গে এরকম করছো? ছোট্ট একটা কথা বলছি, সেটা তো সচরাচর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়েই থাকে, তাই বলে তুমি এইভাবে অভিমান করে থাকবে? নীল, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এটা আমার বাড়ি। এখানে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করতে চাই না, তাই ভালোই ভালোই এখান থেকে চলে যাও। নীল ভাইয়াকে যদি এখান থেকে যেতেই হয় তাহলে তার সঙ্গে তোকেও যেতে হবে, আর তুই যদি এখানে থাকিস তাহলে নীল ভাইয়াও এখানে থাকবে, প্রয়োজন হলে ঘর জামাই হয়ে। আমি বুঝতে পারছি না তুই এই সব কিছুর মধ্যে নিজেকে কেন ইনভলভ করছিস। তুই আমার বান্ধবী, বান্ধবীর জায়গায় থাক না। তোকে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে কে বলেছে বলতো?
তোর পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলার ইন্টারেস্ট আমার কোনো দিনই ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। আমি শুধু এই জন্য এখানে আসছি যে তোরা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিস, আর এখন তোদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হলে সবাই সেটা নিয়ে হাসাহাসি করবে, বলবে ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে গেছে। কিন্তু তোর ছোট্ট একটা ভুলের কারণে ভালোবাসার বদনাম হোক, সেটা আমি চাই না। তাহলে একটা কাজ কর, তুই নিজেই নীলকে বিয়ে করে নে। তোর যখন এতই নীলের প্রতি দরদ, তাহলে আর এখনো বসে আছিস কেন? আমি তো বলেছি আমি ডিভোর্স দিয়ে দেব, যা নিশ্চিন্তে বিয়ে করে ফেল। কথাটা শেষ হওয়ার আগে নেহার আম্মু নেহার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আর বলতে লাগলো, হায় আল্লাহ, আমি ভাবতেই পারছি না আমার মেয়েটা এত বেয়াদব হবে। রিমি, নেহার পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি, তুমি প্লিজ ড্রয়িং রুমে গিয়ে বসো। আমি দেখছি নেহাকে, সে এত বড় সাহস কোথা থেকে পেল? আমার সামনে তোমাকে এভাবে অপমান করছে। হ্যাঁ করেছি, বেশ করেছি। তাকে কে পারমিশন দিয়েছে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলার? আমি তো তাকে ডেকে আনিনি এখানে আমার বিষয়ে কথা বলার জন্য। তাহলে সে এইখানে কেন ওকালতি করতে এসেছে? সে তোর বন্ধু, আর সে খুব ভালো করে চায় তোর সঙ্গে ভালো কিছু হোক, তাই নীলের কাছ থেকে এসব কিছু শুনে এখানে এসেছে তোকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে, যাতে তুই নীলকে আর ভুল না বুঝিস, নীলের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে বাসায় চলে যাস। কিন্তু তুই যেটা করেছিস সেটা একদমই খারাপ হয়েছে। এটা তোর কাছ থেকে আমরা কেউই আশা করিনি। যাই হোক, সেসব বাদ দে। এখন ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, খাবারটা খেয়ে তারপর নীলের সঙ্গে তোর শ্বশুরবাড়িতে চলে যা। এই কথা বলে নেহার আম্মু সেখান থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে নীলের পাশে বসলো। তখনই হঠাৎ ল্যান্ডলাইনে একটা ফোন আসলো। নেহার আম্মু সেই ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? এই তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছি। নীল আর নেহা কি আপনাদের বাসায় গিয়েছে? না মানে ভার্সিটি ছুটি হওয়ার টাইম তো অনেকক্ষণ আগেই পার হয়ে গিয়েছে, কিন্তু তারা দুজনে কেউই বাসায় আসেনি, তাই ফোন করা। হ্যাঁ, তারা দুজনে এখানেই আছে, আর আপনি কোনো চিন্তা করবেন না, তারা কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাবে। আচ্ছা, এবার ঠিক আছে। একটা কাজ করবেন, আপনি একবার বেআই সাহেবকে নিয়ে আমাদের বাসা থেকে ঘুরে যাবেন, দাওয়াত রইল কিন্তু। অতঃপর দুজনে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিল। এদিকে নেহার আম্মু, নীল আর রিমি তিনজনে ড্রয়িং রুমে বসে গল্প করছে। ততক্ষণে নেহা ডাইনিং টেবিলে খাবার খেতে আসে। তখনই নেহার আম্মু তাকে বলতে থাকে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলেছি, তিনি ফোন দিয়েছিলেন, তিনি তোমার খোঁজ করছিলেন। এখনই খাওয়া শেষ করে নীলের সঙ্গে বাসায় যাও। বুঝতে পেরেছি, নিজের পছন্দ মতো বিয়ে করে এখন নিজের বাবা মায়ের কাছেও পর হয়ে গেছি। নিজের বাবা মাও আমার রাগ অভিমান বুঝলো না, তারাও আমাকে জোর করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর আসবো না তোমাদের বাড়িতে। তুমি না আসলেও আমি তোমাকে জোর করে এখানে নিয়ে আসবো। হাজার হোক এটা তোমার বাবার বাড়ি, কিন্তু তুমি যেটা করছো সেটা একদমই ঠিক নয়, কারণ আমি যেটা করেছি সেটা ভুল যদি নাও হয়ে থাকে, তারপর আমি তোমার কাছে অনেকবার সরি বলেছি। তোমার উচিত ছিল বিষয়টা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখা আর ঝামেলাটা মিটিয়ে নেওয়া। এই তুমি একদম কথা বলবে না আমার সঙ্গে। আমি আমার আম্মুর কথা মতো তোমাদের বাড়িতে যাচ্ছি, তাই বলে এটা নয় যে আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছি, একদমই না। কিন্তু নিজে নিজে যদি নিজের কপালে গরু মারতে চাস, তাহলে তো বাইরের মানুষের কিছুই করতে পারবে না। যাই হোক, আমি তোকে এই ব্যাপারে কিছুই বলবো না, কারণ আমি কিছু বললেও তো তোর সেটা ভালো লাগবে না। উল্টো তুই আমাকে আরো 3টা কথা শুনিয়ে দিবি, তাই বলার প্রয়োজন মনে করছে না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এভাবে কথা বলতে বলতেই নেহার খাওয়া শেষ হয়ে গেল। তারপর তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। এদিকে শ্বশুর বাড়ি আসতে না আসতেই তার শাশুড়ি মা তাকে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, আমি তো ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলাম না। তুমি তো সকালবেলা নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে চলে গেলে, আর এখন আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি তোমার বাবার বাসায় চলে গেলে। এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। বাদ দাও না আম্মু, ও বুঝতে পারিনি তাই বলেনি। তুমি আবার এটা নিয়ে কেন কথা বলতে এসেছো? আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোদের যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর।
আমি কেন তোদের ব্যাপারে এত মাথা ঘামাতে যাব? তোদের ব্যাপারে মাথা ঘামাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম, তোর আব্বু তোকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সময় মতো আব্বুর সঙ্গে দেখা করে নিব। কিন্তু এখন আমি খুব টায়ার্ড, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আমি রুমে যাচ্ছি, রাত 10টার আগে কিন্তু কেউ আমাকে ডাকাডাকি করবে না। এই বলে নীল নেহাকে নিয়ে রুমে চলে গেল। নেহার রুমে প্রবেশ করা মাত্রই নীল রুমের দরজাটা বন্ধ করে দিল। সেটা দেখে নেহা নীলকে প্রশ্ন করলো, কি ব্যাপার, কি হয়েছে, কি সমস্যা তোমার? তুমি রুমের দরজা কেন বন্ধ করেছো? আমি কি তোমাকে বলেছি রুমের দরজা বন্ধ করতে? আমার ইচ্ছে হয়েছে, আমি আমার রুমের দরজা বন্ধ করেছি। তাছাড়া এটা আমার বাসা। তুমি তো বলেছ এখানে আমার যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে সেসব কিছুই করতে পারবে না। প্রমাণটা তো তুমি নিজের চোখে দেখে এসেছো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক এটা তুমি কত দিন চালাতে পারো। যাই হোক, আমি ঘুমাবো, আমার শরীরটা খুবই টায়ার্ড লাগছে। আমাকে বিরক্ত করবে না। আচ্ছা মাই ডিয়ার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি তোমাকে কোনো বিরক্ত করব না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। আমার যখন একটু আদর খেতে মন চাইবে তখন আমি আমার মতো করে একটু আদর খেয়ে নেব। একদমই না, তুমি একদমই সেটা করবে না। আমার ধারে কাছে আসার তুমি চেষ্টাও করবে না। আর যদি ভুল করেও সেটা করেছো তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, সেটা আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা সময় হলে দেখা যাবে তুমি কি করতে পারো আর না পারো। এখন না তোমার টায়ার্ড লাগছে, ঘুমাবে, ঘুমিয়ে পড়ো। এই বলে নীল আর নেহা দুজনেই বিছানার দুপাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। তখনই নেহা তার বুকের উপর কিছু একটা অনুভব করলো। নেহা চোখ খুলে তাকিয়ে দেখলো নীল তার বুকের উপর শুয়ে আছে। সেটা দেখে নেহা নীলকে ধাক্কা দিয়ে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিল আর বলতে লাগলো, এই অসভ্যই তোর বদমাইশ ছেলে। তোকে আমি কতবার বলেছি তুই আমার ধারে কাছে আসার চেষ্টাও করবি না, কিন্তু তারপরেও তুই কেন আমার বুকের উপরে এসে শুয়ে আছিস? আমি তোমার বুকের উপর কখন ঘুমালাম? আমি তো আমার বউয়ের বুকের উপর ঘুমিয়েছিলাম। আমার বউয়ের সবকিছুর উপর তো শুধুমাত্র আমার অধিকার রয়েছে, তাই আমি কি করব না করব সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তোর ব্যক্তিগত ব্যাপারের খেতায় আগুন। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, প্রয়োজন হলে গেস্ট রুমে গিয়ে ঘুমা, সে ব্যাপারে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কিন্তু তুই আমার সঙ্গে ঘুমাবি না, তোর লুচ্চামি চরিত্র আছে। বারে বাহ, বউকে আদর করার জন্য যদি কেউ লজ্জিত হয় তাহলে আমি তাই হলাম, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আমার বউকে ছাড়া কোনোভাবেই ঘুমাবো না। বউকে জড়িয়ে না ধরলে তো আমার ঘুম আসে না। দেখ, এবার কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। আমায় রাগাবি না, তাহলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। আমি আমার বাবার বাড়ি থেকে চলে এসেছি বলে তুই আমাকে দুর্বল মনে করবি না। আরে না, তুমি দুর্বল হলে আমার চলবে কি করে? আমার তো একজন পাওয়ারফুল লাইফ পার্টনার চাইছে কিনা আমাকে শারীরিক আর মানসিক দুভাবে ভালো রাখতে পারবে, আর সেটার জন্য তুমি একদম পারফেক্ট। তোমার পরে আর হয়তো পৃথিবীতে এমন কোনো মেয়ে সৃষ্টি হয়নি যে আমাকে শারীরিক আর মানসিক দুটোতে তৃপ্তি দিতে পারবে। এই শোন, তোরা সব লেকচার দেওয়া বন্ধ কর। আমি তোর আর এসব লেকচার শুনতে চাইছি না। আমার ভালো লাগছে না তোর সব লেকচার শুনতে। দয়া করে এসব বন্ধ কর আর আমাকে একটু ঘুমাতে দে। বললেই হলো, এখন তোমাকে আমার আদর করতে মন চাইছে, আমি এখন তোমাকে আদর করব। তুমি আমাকে যত তাল বাহানাই দেখাও না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। দেখ, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার মেজাজ একদম খারাপ করবি না, তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। এই কথা বলে নেহা বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীল কি আর তাকে সেটা করতে দেবে? তাই নীল তার হাত ধরে ফেলে আর একটানে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এদিকে নেহা তো নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির সাথে একটা মেয়ে মানুষের শক্তির তুলনা করা নেহাতি বোকামি ছাড়া আর কিছুই না। অনেকক্ষণ চেষ্টার পরও নেহা নিজেকে নীলের কাছ থেকে ছাড়াতে পারল না। তখন নীল নেহাকে বলতে লাগলো, ডার্লিং, এরকম কেন করছো বলো?
আমি তোমার বিয়ে করা একমাত্র জামাই। তোমার উপর সম্পূর্ণ অধিকার আমার রয়েছে, আর তাই আমি তোমার কাছ থেকে আদর চাইছি। তাই বলে তোমাকে এমন করতে হবে নাকি? আর তুমি কি ভেবেছো তুমি জোরাজুরি করলেই আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। আমার যেটা অধিকার সেটা আমি আদায় করে নেব, সেটা যেভাবেই হোক আর যা কোনো পরিস্থিতিতেই হোক। তাই এভাবে আমার সঙ্গে শক্তি দেখিয়ে কোনো লাভ নেই। কম্প্রোমাইজ করো। তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না সেটাই বলো। আমার মেজাজ কিন্তু এখন একদম খারাপ হয়ে যাচ্ছে, আর আমার মেজাজ খারাপ হলে আমি কি করতে পারি সেটার বিন্দুমাত্র আইডিয়া তোমার নেই। সমস্যা নেই, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। চাইলে আমাকে আদরও করতে পারো, সারাদিন নিজেকে আমার কাছে সঁপে রাখতে পারো, কোনো সমস্যা নেই। নীলের এই কথা শুনে নেহা রাগে কচকচ করছিল, কিন্তু নীল সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে সে তার মতো নেহাকে আদর করে চলো। এভাবে কেটে গেল প্রায় ঘন্টাখানেক। নীল ততক্ষণে নিজের কাজ শেষ করে নেহাকে ছেড়ে দিয়েছে, আর নেহা বিছানা থেকে নেমে ফুসফুস করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করলো। ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুল আঁচড়াচ্ছিল। তখনই নীল বিছানা থেকে উঠে বসে আর বলতে থাকে, ভেজা চুলে আমার প্রেয়সীটাকে যা দারুণ লাগে না, জাস্ট দেখার মতো। কেন যে বিয়েটা আরো আগে করলাম না? তাহলে তো আমার সুন্দরী বউটাকে আরো আগে থেকে আদর করতে পারতাম। এটাই জীবনের সবচাইতে বড় ভুল হয়ে গেল। তুমি একদম আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করবে না। তুমি একটা বাজে ছেলে। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। কেন যে আমি তোমার ফাঁদে পা দিতে গেছিলাম আল্লাহই ভালো জানেন। অতঃপর নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহার রুম থেকে বের হয়ে সোজা বেলকনিতে চলে গেল, আর বেলকনির সাইজের বাঁকা দোলনাটাই বসে দোল খেতে থাকলো। এভাবেই কেটে গেল সেদিনের সন্ধ্যাটা। রাতের বেলা নীলের আম্মু সবার জন্য খাবার তৈরি করলেন আর তাদের রুমে ডাকতে এলেন। কি রে নীল, কই তোরা? আমি তো সেই কখন থেকে সবার জন্য খাবার তৈরি করে অপেক্ষা করছি। তোরা এখনো ঘুম থেকে উঠছিস না কেন? এই তো আম্মু আসছি, তুই জাস্ট 5 মিনিট ওয়েট করো। আব্বু কি বাসায় চলে এসেছে? হ্যাঁ, তোর আব্বু তো আজ অনেকক্ষণ আগেই অফিস থেকে চলে এসেছে। তোর আব্বু তো আমাকে তোদেরকে ডাকতে পাঠালো। আমি তো ভেবেছিলাম আর একটু পরে তোদেরকে ডাকবো, কিন্তু তোর আব্বু বলল তোদেরকে এখনই ডেকে নিতে। তোর আব্বু তোর সাথে কি যেন কথা বলবে। এ বলে নীলের আম্মু সেখান থেকে চলে গেল। অপরদিকে নীল বিছানা ছেড়ে উঠে নেহাকে বেলকনি থেকে নিয়ে সোজা ডাইনিং টেবিলে চলে গেল। তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাবারটা খেয়ে নিল। খাবার খেতে খেতে নীল তার আব্বুকে প্রশ্ন করলো, কি ব্যাপার আব্বু, কি হয়েছে? আমি আম্মুর কাছে শুনলাম তুমি নাকি আমাকে ডেকেছো, কিছু বলবে বলে। হ্যাঁ, আগামীকাল তোমাকে একবার আমার অফিসে আসতে হবে, কারণ আমরা নতুন বায়ারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করব। সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। আমি চাই তুমি আমাদের ব্যবসার সাথে সংযুক্ত সকল প্রতিষ্ঠানের মানুষের সঙ্গে নিজেকে আগে থেকেই পরিচিত করে তোলো, যাতে যখন তুমি ব্যবসায় জয়েন করবে তখন যেন আর কোনো সমস্যায় পড়তে না হয়। আর কোনো সমস্যায় পড়লেও যেন বাইরের লোকেরা তোমাকে সহযোগিতা করতে পারে, আমাকে যেন বেশি টেনশন নিতে না হয়। কিন্তু বাবা, কাল তো আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। কাল তো আমি কোনোভাবেই ভার্সিটি কামাই করতে পারবো না। ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ তোমার ভার্সিটিতে তো দুপুরে 1টার মধ্যেই শেষ হয়ে যাবে, আর আমার বায়ারের সঙ্গে মিটিং হবে বিকেল 3টায়। তুমি ভার্সিটি শেষ করে তারপর নেহা মামনিকে সঙ্গে নিয়েই অফিসে চলে যাবে। আচ্ছা আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সময় মতো নেহাকে নিয়ে অফিসে চলে যাব। এভাবে কথা বলতে বলতে সবাই একসঙ্গে বসে রাতের খাবারটা শেষ করে নেয়। আর এইদিকে দেখতে দেখতে রাত প্রায় 11টার মতো বেজে গেল। ততক্ষণে নেহা বেডরুমে আসলো, আর নেহাকে দেখেই নীল বলতে লাগলো, নেহা, তোমাকে একটা কথা বলার ছিল। কাল তুমি আমার জন্য একটু শাড়ি পরতে পারবে? তোমাকে না শাড়ি পরলে দারুণ লাগে। পারবো না। আমি আমার কোনো ইচ্ছে নেই শাড়ি পরতে। তোমার যদি এত ইচ্ছা থাকে তাহলে নিজে পরে নিও, কিন্তু কখনো আমাকে বলো না। আরে এটা তুমি কি বলছো?
আমি শাড়ি পরবো মানে? আমি তো একজন ছেলে মানুষ। আমি যদি শাড়ি পরি তাহলে মানুষ আমাকে কি বলবে? তাতে তো তোমারই বদনাম হবে। কি হলো না হলো সেসব বিষয়ে আমার বিন্দু মাত্র জানার আগ্রহ নেই, কিন্তু আমি তোমার জন্য শাড়ি পরতে পারবো না, এটাই শেষ কথা। আর টাইম আমাকে এই বিষয়ে কোনো কথা বলবে না, আর নেক্সট টাইম আমাকে এই বিষয়ে কোনো কথা বলবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার বউ যখন আমার জন্য একটা শাড়ি পর্যন্ত পরতে পারবে না, তাহলে আমি আর আমার বউকে কি বলবো? কিছুই বলার নেই তো। এই বলে নীল বিছানা গুছিয়ে শুয়ে পড়ল। নেহা কিছুক্ষণ পর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই কেটে গেল তাদের সেদিনকার দিনটা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। তার শাশুড়ি মা রান্না করছিল। তখন সে তার শাশুড়ি মাকে বলল, আম্মু, আপনার রান্না কত দূর? রান্না কি শেষ হয়েছে নাকি আরো সময় লাগবে? এই তো রান্না প্রায় হয়ে এসেছে, কিন্তু কেন বলো তো? না মানে আসলে আপনার ছেলে আমাকে বলছিল আজ আমাকে একটু শাড়ি পরতে, কিন্তু আপনি তো জানেন বিয়ের দিন পার্লার থেকে মেয়েরা এসে আমাকে জানো কোন ড্রেসটা আমাকে মানাবে বলো। দেখি 3 পিস আর আজকালের ডিজিটাল পোশাক, তা দেখে আমি মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া, এসব ড্রেস ছাড়া কি অন্য কোনো ড্রেস নেই? এইসব ড্রেস তোমার পছন্দ হয়নি? হয়েছে, বাট তোমাকে শাড়ি পরলে বেশি মানাবে। তাহলে বলো কি রঙের শাড়ি তোমার পছন্দ? কালো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ও, তুমি পরিয়ে দাও না গো। আমি? তা নয় তো কি, আমি। ওকে শাড়িটা দাও। তারপর মায়া আলমারি থেকে একটা নতুন কালো রঙের শাড়ি বের করে দিল। আমি আর কিছু না। এখন তুমি কি খাবে না খাবে সেটা তো একান্তই তোমার ব্যাপার, তাই বললাম আর কি। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আমাকে এখনই চলে যেতে হবে, তা না হলে আবার আব্বু রাগারাগি করবে, কারণ মিটিংয়ের টাইম হয়ে গেছে। এই বলে নীল নেহাকে একটা গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দিল। আর সে মিটিং করতে অফিসে চলে গেল। এদিকে কিছুক্ষণের মধ্যে নেহা বাড়িতে ফিরে আসলো। নেহাকে দেখে তার শাশুড়ি মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বৌমা, তুমি বাড়িতে চলে আসলে কেন? তোমার তো আজকে নীলের সঙ্গে অফিসে যাওয়ার কথা ছিল, যাওনি কেন? আম্মু, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা খুবই ব্যথা করছে, তাই আমি বাসায় চলে এসেছি। আর আপনার ছেলে অফিসে চলে গিয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো। আমি তোমার জন্য মাথা ব্যথার ঔষধ আর 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা আম্মু, ঠিক আছে। আর আম্মু, আপনার ছেলে বলছিল তার জন্য গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করে রাখতে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো ভাবছিলাম তোমাদেরকে ফোন করে জেনে নিব আজ রাতে তোমরা কি খাবে। যাই হোক, তুমি যখন চলে এসেছো ভালোই হয়েছে। যাও, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য ঔষধ আর কফি বানিয়ে নিয়ে আসছি। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। অপরদিকে নীল তৎক্ষণে অফিসে পৌঁছে গেছে। তাকে একা অফিসে আসতে দেখে তার আব্বু তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল, তুমি একা কেন এসেছো? তোমাকে না বলেছিলাম বৌমাকে সঙ্গে নিয়ে আসবে? বৌমাকে নিয়ে আসোনি কেন? আব্বু, আসলে নেহার শরীরটা খারাপ লাগছে আর তার নাকি খুবই মাথা ব্যথা করছে, তাই আমি তাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। সমস্যা নেই, আমি একাই সামলে নিতে পারবো। তখন নীলের আপু আর কিছুই বলল না। এদিকে কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হয়ে গেল। মিটিং শেষ হতে হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। মিটিং শেষে নীলের আব্বু নীলকে বলল, তোমাকে একটু শপিংয়ে যেতে হবে। তোমার আম্মু বলেছিল তোমার আম্মুর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, কিন্তু আমার তো একটু কাজ আছে, অফিস থেকে বের হতেই অনেক দেরি হয়ে যাবে, তাই তুমি যদি ওগুলো নিয়ে যেতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি নিয়ে নেব। এই বলে নীল তার আব্বুর কাছ থেকে জিনিসপত্রের লিস্ট নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। তারপর শপিং মলে গিয়ে লিস্টে থাকা সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে শপিং মল থেকে বের হতে সামনেই দেখতে পেল একটা ফুলের দোকান। তখনই হঠাৎ নীলের মনে পড়ল আজ তো 13 ফেব্রুয়ারি, আগামীকাল 14 ফেব্রুয়ারি, মানে আগামীকাল ভালোবাসা দিবস। ফুলের দোকান যেহেতু চোখের সামনে পড়েছে, তাই নেহার জন্য কিছু ফুল নিয়ে নেওয়া যাক। নেহা ফুল অনেক পছন্দ করে, যেমন চিন্তা তেমন কাজ, তাই নীল ফুলের দোকান থেকে ব্যাস কিছু গোলাপ কিনে নিল। নেহা গোলাপ ফুল অনেক পছন্দ করে।
রাত তখন আনুমানিক 9টার মতো বাজে। ততক্ষণে নীল এসে বাসায় পৌঁছালো। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই নেহা এসে দরজা খুলল। নেহাকে দরজা খুলতে দেখে একটু উস্কানি মেরে বলল, আমার মনে হচ্ছে তুমি এতক্ষণ হয়তো আমার আসার জন্য অপেক্ষা করছিলে, তাই কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুললে। আমার তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমি তোমার আসার জন্য অপেক্ষা করতে থাকবো? এটা তুমি ভাবলে কি করে? কখনোই না। আমি কেন তোমার জন্য অপেক্ষা করব? যাই হোক, তোমার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই, কারণ তুমি তো সিদ্ধান্ত নিয়েছো আজ তুমি আমাকে না খাইয়ে রাখবে। তাহলে আমি তোমার সঙ্গে কথাই বা বলছি কেন? সরো আমার সামনে থেকে, আমাকে ভিতরে যেতে দাও। এই কথা বলে নীল সেখান থেকে পাশ কাটিয়ে চলে গেল। নেহা এটা মোটেও আশা করেনি যে সে জানে আজ 13ই ফেব্রুয়ারি আর আগামীকাল 14ই ফেব্রুয়ারি। প্রতি বছর এই দিনে নীল নেহাকে অনেক গিফট করত আর তার সঙ্গে খুবই ভালো সময় কাটাতো, কিন্তু আজই এরকম করবে এটা তো প্রত্যাশার বাইরে ছিল। তাই নেহা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এদিকে নীল তার মায়ের জিনিসপত্রগুলো তার মায়ের কাছে দিয়ে তারপর ফুলগুলো নিয়ে রুমে চলে গেল। সে রুমে গিয়ে দেখে নেহা মন খারাপ করে বেলকনিতে বসে আছে। নীল তখন নেহার সঙ্গে আর কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে সুন্দর করে একটা শার্ট আর একটা প্যান্ট পরলো, যেগুলো নেহার খুব পছন্দের। তারপর ফুলগুলো হাতে নিয়ে নেহার সামনে গিয়ে দাঁড়ালো। নেহা নীলকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। তখনই নীল নেহার সামনে বসে হাঁটু গেড়ে ফুলগুলো নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ মহারানী। নতুন করে বারবার আপনার প্রেমে পড়তে চাই। আপনি কি আমার সেই মানুষটা হবেন? আপনি কি আমার সেই মানুষটা হবেন যার চোখে তাকিয়ে সারা জীবন আমি শুধু প্রথমবারের মতো করে প্রেমে পড়তে পারবো? ঢং দেখে আর বাঁচি না। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? এই ভীমরতি ধরবে কেন? আমার তো এখন একটা বাচ্চা কাচ্চা হলো না, বাবা ডাকে শোনা হলো না, আর বুড়ো হয়ে গেলাম কিভাবে? একদমই এভাবে কথা বলবে না। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র লক্ষ্মীমন্তর বউ। তুমি এভাবে কথা বললে আমার কষ্ট লাগে না বুঝি? ওরে বাবা রে, বাবুটা আমার, ওনার নাকি কষ্ট লাগে। আপনি যখন অন্যজনকে কষ্ট দিয়ে কথা বলেন তখন বুঝি অন্যজনের কষ্ট লাগে না? নাকি অন্যজনের কষ্ট আপনার চোখে পড়ে না? পড়ে না কেন? অবশ্যই পড়ে। তুমি অভিমান করলে তো আমার বেশ ভালোই লাগে। আমি তো চাই তুমি বারবার এভাবে আমার সঙ্গে অভিমান করো, কারণ তোমার অভিমানী মুখটা দেখে আমার দারুণ লাগে। তার মানে এই সব কিছু তুমি আমার সঙ্গে ইচ্ছে করে করো, তাই না? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তাহলে তো তুমি খুশি? এই যা বউটা আমার বলে কি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, সে কিনা আমার সঙ্গে কথা না বলে থাকবে? এটা কখনো হয় নাকি? আমি তো জানি আগামীকাল ভালোবাসা দিবস, তাই তো আমি তোমার জন্য এতগুলো ফুল নিয়ে এসেছি, কারণ তুমি ফুল পছন্দ করো। আর আমার ভালোবাসার মানুষটাকে পছন্দের জিনিসগুলো আমি তাকে এনে দেব না, এমনটা কখনো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, এখন চলো ডাইনিং টেবিলে। আম্মু তোমার পছন্দের গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করেছে, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া যাবে। তুমি না বললে আজ বাসায় চিকেন বিরিয়ানি রান্না হবে? তাহলে আবার এগুলো কখন রান্না হলো? আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই আছে আমার কাছে, আবদার করেছে সে গরুর মাংস আর ভুনা খিচুড়ি খাবে। সেখানে কি আমি আমার নিজের ইচ্ছেটাকে বেশি প্রায়োরিটি দিতে পারি? কখনোই তো নয়। তাই আমি বাসায় এসে আম্মুকে বলেছি তোমার পছন্দের গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করতে, তাই আম্মু সেগুলোই রান্না করেছে। তারপর দুজনে কথা বলতে বলতে ডাইনিং টেবিলে চলে গেল। ততক্ষণে নেহার শ্বশুরমশাইও বাসায় চলে এসেছে। তারপর সবাই মিলে একসঙ্গে রাতের খাবারটা খেয়ে নিল। রাতের খাবার শেষ হলে যে যার মতো নিজেদের রুমে চলে গেল ঘুমানোর জন্য। নীল একটু তার আব্বুর সঙ্গে কথা বলার জন্য আব্বুর রুমে গিয়েছিল। এদিকে নেহা নিজের রুমে এসে নীলের জন্য তার পছন্দের লাল রঙের একটা শাড়ি পরে নিল আর খোপায় কিছু গোলাপ ফুল গুজে নিল। আধা ঘন্টা পর নীল রুমে এসে তো নেহার শাড়ি পরা দেখে একদমই অবাক। তুমি না আমাকে বললে যে তুমি শাড়ি পরতে পারো না, তাহলে এখন কিভাবে একা একা শাড়ি পরেছো? আমার ভালোবাসার মানুষটা আমার জন্য এতগুলো ভালোবাসা নিয়ে এসেছে, আর আমি আমার ভালোবাসার মানুষটার জন্য কিছুই করতে পারবো না? এটা হয় নাকি? তাই তো আমি তোমার পছন্দের লাল রঙের শাড়িটা পরেছি। নেহাকে শাড়ি পরা অবস্থায় দারুণ সুন্দরী লাগছিল।
সেটা শুধু নেহার ক্ষেত্রেই নয়, বাঙালি প্রত্যেকটা মেয়েকেই শাড়ি পরলে অসাধারণ লাগে। নীল যেন আরও একবার নতুন করে নেহার প্রেমে পড়ল। নেহাকে দেখে যেন তার গান গাইতে ইচ্ছে করতেছে, তাই তো সেই আপন মনে গিয়ে উঠল। প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি, আমার পুরান বউয়ের নতুন করে প্রেমে পড়েছি। নীলের এমন বেসুরে গান শুনে নেহা তো একদম হেসে কুটি কুটি, কিন্তু নীল সেদিকে কোনো কর্ণপাত করল না। সে নেহাকে আরও একবার নতুন করে তার কাছে পেতে চাইল, তাই তো সে নেহাকে নিজের কাছে টেনে নিল আর ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকলো। দুজনেই দুজনের ভালোবাসা দিয়ে দুজনকে পরিপূর্ণ করে তুলল। এদিকে দেখতে দেখতে প্রায় 1 বছরের মতো সময় কেটে গেল। নেহা 9 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারে চলছে খুশির আমেজ। নতুন অতিথির আগমনের কথা শুনে সবাই তো খুশিতে একদম পাগলপ্রায় অবস্থা। পরিবারের একমাত্র সন্তান আসছে বলে কথা। এদিকে দেখতে দেখতে নেহার ডেলিভারি ডেট ঘনিয়ে আসলো। আজ সকাল থেকে নেহার ডেলিভারির পেন শুরু হয়েছে, তাই নেহাকে নিয়ে হসপিটালে চলে যাওয়া হয়েছে। ডক্টর নেহাকে দেখে বলেছে সিজার করতে হবে, কিন্তু নেহা অপারেশনে খুব ভয় পায়। নীল, আমার খুব ভয় করছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। প্রথমত আমি অপারেশনে খুব ভয় পাই, কিন্তু ডাক্তার যা বলেছে আমি যদি অপারেশন না করি তাহলে আমাদের বেবির ক্ষতি হবে। চিন্তা করো না তুমি, কিছু হবে না, আল্লাহ তো আছেন। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাঁ মা, তুমি আল্লাহ আল্লাহ করো। এই মুহূর্তে এই বিপদ থেকে আল্লাহ পাক তোমাকে উদ্ধার করতে পারেন। এখানে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করার মতো নেই। তখন সবাই আল্লাহ আল্লাহ করতে থাকলো। এদিকে নেহাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। প্রায় 40 মিনিট পর ওটি থেকে ডাক্তার বের হলেন। ডাক্তারকে দেখে নীল দৌড়ে গেল। কি ব্যাপার ডাক্তার, কি ব্যাপার ডাক্তার, কি হয়েছে? বাচ্চা মা দুজনেই ঠিক আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। চিন্তার কোনো কারণ নেই। দ্যাটস আউট অফ ডেঞ্জার। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা আমার জানা নেই। আসলে নেহা অপারেশনে খুব ভয় পায়, তাই টেনশন হচ্ছিল যদি খারাপ কিছু হয়ে যায়। আরে না, সেরকম কিছু হতে যাবে কেন? আমাদের উপর কি আপনাদের ভরসা নেই? আমরা থাকতে একটা রোগী সহজে কোনো ক্ষতি হয়ে যেতে দেবে কখনোই না। যাই হোক, মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে বাবু হয়েছে। কি বলেন ডক্টর, সত্যি আমার মেয়ে বাবু হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে একটা মেয়ে বাবু দান করেছেন। যাই হোক ডক্টর, মিষ্টির জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আপনাদের যত ইচ্ছা হয় আমি ততই আপনাদের খাওয়াবো। কিন্তু আমি কি একবার আমার মেয়ে আর মেয়ের মায়ের সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই, কিন্তু 1 ঘন্টা পর এক ঘন্টা পর মেয়ে আর মেয়ের মাকে কেবিনে শিফট করা হবে। তখন আপনাদের সবাই দেখা করতে পারবে, কিন্তু এখন নয়। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো কখন 1 ঘন্টা সময় পার হবে, সে নেহা আর তার মেয়ের সঙ্গে দেখা করবে। হসপিটালের করিডোরে নীল পায়চারি করছিল প্রায় পাগলের মতো। সেটা দেখে নীলের আব্বু তাকে বলে, আরে বাবা, তুই এখানে এভাবে পায়চারি করছিস কেন? একটু এক জায়গায় স্থির হয়ে দাঁড়া। এমনটা তো নয় যে পৃথিবীতে তুই প্রথম বাবা হয়েছিস, আমাদেরও সন্তান হয়েছিল। আমরা এত অস্থিরতা দেখাইনি কখনোই। তুমি যখন বাবা হয়েছিলে তখন একটা সময় ছিল, আর এখন অন্য একটা সময় হয়েছে। তাছাড়া আম্মুর সঙ্গে তোমার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে, আর নেহাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই আমাদের মধ্যে ভালোবাসাটা তোমরা বুঝবে না। আরে না বাবা, তোদের ভালোবাসা আমরা বুঝবো কি করে? কারণ আমি তো তোর সন্তান, তুই আমার সন্তান নস, তাই না? আব্বু প্লিজ দাঁড়িয়ে আসো, চুপচাপ দাঁড়িয়ে থাকো না আমার সঙ্গে। কেন এরকম করছো? আমার মেয়েটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে, সেরকমই নেহাকে দেখার জন্যেও। নীল এমনভাবে সেখানে পায়চারি করছিল যেন তার কাছে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড অনেক সময় বলেই মনে হচ্ছিল। তার সময় যেন কাটতে চাইছিল না। এভাবে তার কাছে 1 ঘন্টার সময় একটা বছরের সমান মনে হচ্ছিল। 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর নেহাকে কেবিনে শিফট করা হলো। নীল তখন পাগলের মতো দৌড়ে সেখানে চলে গেল। নেহার কাছে গিয়ে নেহাকে জিজ্ঞেস করলো, নেহা, এখন তুমি কেমন আছো? সব ঠিক আছে তো? তার আগে তুমি আমাকে এইটা বলো
যে তুমি ওই মহিলা ডাক্তারের সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? বুঝলাম না আমি তো তোমাকে তোমার শরীরের অবস্থার কথা জিজ্ঞাসা করেছি, আর তুমি আমাকে উল্টে প্রশ্ন করছো। হ্যাঁ করছি তো, কারণ তোমাদের ছেলে মানুষকে দিয়ে তো আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। আমি অসুস্থ হয়ে পড়েছি আর তার জন্য তুমি ওই মহিলা ডাক্তারকে পটানোর চেষ্টা করছো। হাই আল্লাহ, এটা আমি কি শুনছি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। একটা মেয়ে যে কিনা 1 ঘন্টা আগে অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, আর সেই কিনা এখন আমাকে এমন প্রশ্ন করছে। এটা পৃথিবীতেই প্রথম আমি শুনছি কিনা সেটাই তো সন্দেহ লাগছে। কারণ কোনো মেয়ে মানুষ অপারেশনের যন্ত্রণা পেলে তার স্বামীকে এমন প্রশ্ন করতে পারে সেটা আমার জানা ছিল না। এই, তুমি একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমি তোমাকে যেটা প্রশ্ন করেছি তুমি আমাকে আমার সেই প্রশ্নের উত্তর দাও। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি ওই মহিলা ডাক্তারের সঙ্গে অপারেশন থিয়েটারের বাইরে এতক্ষণ সময় নিয়ে কি কথা বলছিলে? আরে বাবা, আমি তো ওই ডাক্তারকে তোমার অবস্থার কথা জিজ্ঞাসা করেছিলাম। জানতে চাইছিলাম তোমার কোনো সমস্যা হয়নি তো, আর আমাদের বেবি ঠিক আছে তো। আর তুমি কিনা আমাকে এমন প্রশ্ন করছো। আমাকে এতই যখন অবিশ্বাস, তাহলে তো আমার মনে হয় তোমার আমার সঙ্গে সংসার করাটাই ঠিক নয়। হ্যাঁ, এখন তো তোমার সেই রকমটাই মনে হবে, কারণ এখন তো আমি বুড়ো হয়ে গেছি, এক বাচ্চার মা হয়ে গেছি। এখন তোমার ইয়ং কচি জিনিস লাগবে, তাই না? আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। তুমি আমাকে এই কোন মুসিবতে এনে ফেলে দিয়েছো? ততক্ষণে নেহার আম্মু সেখানে এসে উপস্থিত হয় আর নেহাকে এরকম বাক বিতণ্ড করতে দেখে বলেন, আরে নেহা, কি হয়েছে তোর? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। নীল তো ডাক্তারকে তোদের অবস্থার কথা জিজ্ঞাসা করছিল, আর এখন তুই কিনা নীলকে আরো কয়েকটা কথা শুনিয়ে দিচ্ছিস। আমার মনে হচ্ছে তুই প্রথম মেয়ে মানুষ যে কিনা অপারেশন থিয়েটার থেকে বের হয়ে নিজের স্বামীকে এমন প্রশ্ন করছিস। তোমাদের যদি সেরকম মনে হয়ে থাকে তাহলে তাই, কিন্তু নীল ওই ডাক্তার মেয়েটার সঙ্গে কেন কথা বলছিল সেটা আমাকে জানতেই হবে। ওরে আল্লাহ, আমি তোর আম্মু, আমি কি তোকে মিথ্যে কথা বলবো নাকি? আমি সত্যি বলছি, নীল ডক্টরের কাছে তোর ব্যাপারে জিজ্ঞাসা করছিল, আর কোনো কথা বলেনি নীল। তোকে অনেক ভালোবাসে সে, তোকে ঠকানোর চিন্তা কোনোদিনই নিজের মাথায়ও আনেনি। এবার তুই এসব প্রসঙ্গ বাদ দে। তুই এইমাত্র অপারেশন থিয়েটার থেকে বের হয়েছিস, এখন তোর এসব স্ট্রেস নেওয়া একদমই ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু নীলকে শুধুমাত্র তোমার কথাই ছেড়ে দিলাম, তা না হলে কিন্তু আমি ওকে কোনোদিনই ছাড়তাম না। নীল তখন নেহার সঙ্গে আর কোনো কথা না বলে চুপচাপ বাহিরে চলে গেল। এরপর দেখতে দেখতে কেটে গেল 5 দিন। আজ নেহা আর তার মেয়ে বাড়িতে চলে যাবে। নীলের আব্বু আম্মু বিশাল একটা গাড়ি নিয়ে এসেছে নেহা আর তার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী বলে কথা, তাকে তো সম্মানের সহিত বাড়িতে নিয়ে যেতে হবে, তাই না? নীলের আব্বু আম্মু আর তার শ্বশুর শাশুড়ি নেহাকে হসপিটাল থেকে আনতে গেছে। অপরদিকে নীল তার বাড়িটাকে অনেক সুন্দর করে নিজের হাতে সাজিয়েছে, তার রাজকন্যা বাড়িতে আসছে বলে কথা। অপরদিকে তার ভালোবাসার মানুষটাকে আরো একবার নতুন করে বরণ করে বাড়িতে তুলতে চায় সে। এদিকে নীলের আপু হসপিটালে পৌঁছে নেহা আর তার মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কি ব্যাপার, তোমরা সবাই এখানে এসেছো কিন্তু নীলকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? সে এখানে আসেনি কেন? সে কি তবে ওই মেয়েটার সঙ্গে ডেটিং করতে গেছে নাকি? ওরে আল্লাহ, তুমি এই মেয়ের থেকে রক্ষা করো। আমার নীল বাসায় আছে, সে তার মেয়েকে বরণ করার জন্য নিজের বাড়িটাকে নিজের হাতে সাজাচ্ছে। এত অবিশ্বাস কেন রে তোর মনে? ছেলেদের আমি একটুও বিশ্বাস করি না, চলো যাওয়া যাক। এই বলে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে নীল ততক্ষণে তার পুরো বাড়িটা নিজের হাতে অনেক সুন্দর করে সাজিয়েছে, আর তার রুমটা একদম স্বর্গের মতো করে সাজিয়েছে, যেখানে তার ভালোবাসা মানুষ আর তার রাজকন্যা থাকবে। সেটাকে তো একটু ডিফারেন্ট করতে হবে, তাই তো সারা বাড়িতে অন্যদের সহযোগিতা নিলেও সে নিজের রুমটা নিজের হাতেই সাজিয়েছে। দেখতে দেখতে নেহা আর নেহার মেয়েকে নিয়ে সবে বাড়িতে পৌঁছে গেল। অতঃপর নেহার মেয়েকে রাজকীয়ভাবে সম্মান জানিয়ে বাড়িতে প্রবেশ করানো হলো। এদিকে দেখে দেখে সেদিনকার মতো দিনটা কেটে গেল। রাতের বেলা যখন খাওয়া দাওয়া করে সবাই নিজেদের রুমে চলে গেল, নীল তখন নিজের রুমে প্রবেশ করে আর নেহা তখন তাকে দেখে নিজের কাছে ডেকে নেয় আর আবারও জিজ্ঞেস করে,
আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো, সেদিন তুমি ওই ডাক্তার মেয়েটার সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? আমি সত্যি বলছি, আমি সেদিন ডাক্তারের কাছে তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, এটা তো তুমি বিশ্বাস করো। আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী কোনো দিনই আসবে না। তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। তোমার পরে যদি কোনো নারী বা কোনো মেয়ে আমার জীবনে স্থান পায়, সেটা হলো আমাদের মেয়ে, আমাদের রাজকন্যা। সে ছাড়া কোনো মেয়ে আমার হৃদয়ে নাম লিখতে পারবে না। তুমি সত্যি বলছো তো? আমাকে তোমার কথায় কোনো ভেজাল নেই তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আমি শুধু তোমাকে আর আমাদের রাজকন্যাকে ভালোবাসি। তোমরা দুজন ছাড়া আমার হৃদয়ে কোনো মেয়ে মানুষের নাম লেখা নেই। আই লাভ ইউ নেহা। আমি এখনো তোমাকে ততটাই ভালোবাসি যতটা প্রথম দিন থেকে বেসেছিলাম, আর ভবিষ্যতেও ঠিক এতটাই ভালোবেসে যেতে চাই। এই বলে নেহার কপালে আলাদা করে একটা ভালোবাসার পরশ দেয়। তখনই পাশ থেকে নেহার মেয়ে কান্না করে ওঠে। নীল তখন তার মেয়ের দিকে তাকিয়ে বলে, দেখলে তো নেহা, তোমাকে কিস করেছি, সেটা দেখে তোমার মেয়ে কান্না করছে। তাকে কেন আদর করিনি? হ্যাঁ করবেই তো। এখন থেকে তো তোমার ভালোবাসার মানুষ দুইজন, দুজনকে সমানভাবে ভালোবাসতে হবে। যদি তুমি হেরফের করো তাহলে তো মেয়ে কান্না করবেই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসবো। এই বলে নীল তার মেয়েকে কোলে তুলে নেয় আর আদর করতে থাকে। এভাবে শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার সংসার। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।